শাসন যদি যদি নেওয়া হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, আলটিমেটলি কন্ট্রোভার্সিয়াল হয় এবং ফল ভালো হয় না। সেইটা হলো যে প্রশাসনে, সেনাবাহিনীতে, আপনার পুলিশে স্বৈরাচারের দোসর হিসেবে যারা পরিচিত, এই ৮০-৯০% তাদেরকে নিয়ে এই সরকার কোনোভাবে সাফল্য হতে পারছে না। না হলে আপনার পদত্যাগ করা উচিত, না হলে ভুক্তভোগীরা আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে। আপনি যদি না জেনে থাকেন, আপনি এইটাকে এখন আপনি কারেকশন করেন। তো এই ধরনের সন্ত্রাসীরা কিভাবে মিশে যেয়ে এই বিপ্লবের স্পিরিটটাকে আপনার ধ্বংস করছে। বিপ্লবী চেতনার কতগুলো ওয়েভ থাকতে পারে, যেটা আমরা দেখেছি ফ্রেঞ্চ রেভলিউশনে। তো এখানে একটা নতুন ওয়েভ সৃষ্টি হয়েছে এবং এইটা আমাদেরকে আশান্বিত করেছে যে ৫ই আগস্টের পরে যে সেকেন্ড ওয়েভটা আসছে ৫ই ফেব্রুয়ারি, অর্থাৎ যে বিপ্লবী চেতনাটা মানুষের ভিতরে এখনো জাগ্রত রয়েছে এবং তাদের ভাষায় তারা যে স্বৈরাচারের যে বাতিঘর সেটাকে ধ্বংস করেছে, এইটা প্রমাণ করে যে জনগণ অথবা যারা বিপ্লবীরা তারা এখনো মাঠে আছে, জনগণ মাঠে আছে। এইটা ইতিহাস আছে এবং এটা হতে পারে, থার্ড ওয়েভ হতে পারে, ফোর্থ ওয়েভ হতে পারে। সো এটা বিপ্লবের ওয়েভ থাকে। কিন্তু যে জায়গাটায় বিপ্লবীরা ব্যর্থ হতে চলছে বা ব্যর্থ হতে পারে, সেটা হলো যে একটা সফল বিপ্লবের পরে বিপ্লবীরা শাসন ব্যবস্থা পরিচালনা করে, টার্মস অ্যান্ড কন্ডিশন ডিকটেট করে। কিন্তু এখানে তারা সরকার গঠন করেছে স্বৈরাচারী দোসরের হাতে, অর্থাৎ বিজয়ীরা বিজিত পরাজিতদের নিয়ন্ত্রণে চলে গেল প্রেসিডেন্টের কাছে শপথ নিয়ে। এই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারেনি, তারা কারেকশনও পরবর্তীতে করতে পারে নাই। তাহলে যারা বিজয় অর্জন করলো এত বড় স্যাক্রিফাইসের পরে, যে বিজয়ের আমরা ওর শরিকদার, পুরো সময়টা ভয় ডর উপেক্ষা করে আমরা সেই আন্দোলনের শরিক হয়েছি। যারা আমার ফেসবুক ফলো করে আপনারা দেখেছেন যে মহাখালী রেল ক্রসিং এর পাশে আন্দোলনে আমরা প্রতিদিন শরিক হয়েছি, এমনকি আমার স্ত্রী বাচ্চারাও একদিন নেমে গেছে। যেমনটা অনেক অফিসারদের, অনেক বাংলাদেশের নাগরিকদের ছেলে সন্তান, মেয়েরা, স্ত্রীরা সবাই নেমে গেছে। সেই রকম একটা পরিস্থিতিতে আপনার এইটা একটা মারাত্মক ভুল ছিল। বিজয়ীরা, যারা বিজিত, যারা স্বৈরাচারের দোসর, তাদের কাছে তাদের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া, এটা একটা মারাত্মক ভুল হয়েছে। এবং এই যা কিছু হচ্ছে, এই যে নতুন স্পিরিট এখন আসছে আমার সামনে, সেই ভুলের কিছু কারেকশন হয়েছে বলে আমি মনে করি। এখন এইখানে মোস্তাফিজ ২-৩ বার জেনারেল ওয়াকার এবং হামিদের কথা বলেছে। আমি তার সাথে হামলি দ্বিমত পোষণ করি এই কারণে যে আমি যতটুকু জেনারেল ওয়াকারের অবস্থান বুঝি, যে তিনি কোথাও এই মন্তব্য করেছেন যে সেনা শাসন যদি যদি নেওয়া হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, আলটিমেটলি কন্ট্রোভার্সিয়াল হয় এবং ফল ভালো হয় না। আলটিমেটলি ওই এরশাদের মতো পতন হয়, আর আলটিমেটলি ওই পাকিস্তানের জিয়াউল হকের মতো পতন হয়। সো আই অ্যাপ্রিসিয়েট, আমি তার এই ধারণাকে, এই পারসেপশনকে কমপ্লিটলি এন্ডোর্স করি। তিনি অত্যন্ত একটা বিপ্লবের পরেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা সিভিলিয়ান সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে, এই ক্রেডিট তিনি পাবেন। এইটা ইতিহাসের অংশ। দ্বিতীয় ইতিহাসের অংশ হলো, ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা গ্রহণ করে নাই। সেই সময়ে জনগণের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। হয়তো আশাবাদের জায়গা থেকে অনেকে এই কথা বলে থাকে। আর জেনারেল হামিদ, আমি জানি না কেন বারবার তার নামটা এখানে আসছে। আমি যতটুকু জানি যে আয়না ঘরে যারা রেসপন্সিবল ছিল, দুই ক্যাটাগরির এখানে ডিজি ছিল। যারা ধরে এনে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে এবং ধরে এনে আয়না ঘরে তাদেরকে আইন বেঁধে রেখে উইদাউট এনি লিগাল প্রভিশনস তাদেরকে সেইখানে বন্দি রেখেছে, তাদের দায়িত্ব একরকম। আর যারা এইটাকে কন্টিনিউ করেছে, হয়তো তাদের আর কিছু করার সুযোগ ছিল না, তারা তাদেরকে মুক্তি দিতে পারে নাই, কিন্তু তারা
কাউকে নতুন করে ধরে এনে আয়নাগরে সেইখানে নির্যাতন করেনি। তাদের আইনের ভাষায় ডিগ্রি অফ অফেন্স ইজ ডিফারেন্ট। একজন ডাইরেক্ট কমিশন করেছে, তার ডিগ্রি যদি 80 হয়, আর যে এটা কন্টিনিউ করছে তারটা অনেক ফার বিলো আইনের ভাষায়। অতএব আমি ওইখানে এই দুই ক্যাটাগরি তাদেরকে করতে চাই, যে যারা বাধ্য হয়েছে যে এইটাকে কন্টিনিউ করতে, তাদের অফেন্স অনেক অনেক কম। জেনারেল হামিদ তো তারপরে তার চাকরি গেছে, তো সে কিভাবে এইটাকে এই স্বৈরাচার এই 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 বিপ্লবী চেতনাকে কুঠারাঘাত করলো অথবা সেটাকে নিম্নমুখী করলো, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি যেটা বোধগম্য হচ্ছে আমার, সেইটা হলো যে প্রশাসনে, সেনাবাহিনীতে, আপনার পুলিশে স্বৈরাচারের দোসর হিসেবে যারা পরিচিত, এই 80-90% তাদেরকে নিয়ে এই সরকার কোনোভাবে সাফল্য হতে পারছে না। তারা তারা শুরুতেই তাদের বোঝা হচ্ছিল, তারা জানে যে গত 15 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ তাদের সিএস খতিয়ান, সিএস, আরএস, এসএ এবং বিএস, অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আওয়ামী লীগ পরিবার ব্যতীত কাউকে এই সমস্ত চাকরি করার সুযোগ দেয় নাই। বিএনপি এবং বিরোধী দল ঘরানার যারা ছিল তারা চাকরি পায়নি। তো এইরকম একটা প্রশাসন নিয়ে আপনি কোনোভাবে সফল হবেন না, সেইটা তাদের বোঝাচ্ছিল। বাই নাও অন্তত 30,000 নতুন করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন 30,000 রিক্রুট করতে পারতো, প্রতি মাসে একটা করে ব্যাচ নিতে পারতো। সেনাবাহিনীতে যুদ্ধকালীন সময় শর্ট সার্ভিস কমিশন হয়, 4 সপ্তাহ ট্রেনিং করে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়। এইখানে 4 সপ্তাহ ট্রেনিং করে এই সমস্ত সেক্টরে, মানে প্রত্যেকটা সেক্টরে 30,000-40,000 রিক্রুটমেন্ট করা যেত। কারণ বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর, ইউনিভার্সিটি পড়ুয়া জনগোষ্ঠীর বেকারত্বের হার হলো 12%। আপনি একদিকে বেকারত্ব কমাতেন, আর একদিকে আপনি এই 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 ফেইজট করতেন, স্বৈরাচারের যারা স্বৈরাচারের বেনিফিশিয়ারি তাদেরকে ফেইজট করতেন। কিরকম দোসর বাংলাদেশে রয়েছে, এই নতুন যে আইজিপি, আমি উদাহরণস্বরূপ আজকে এই খবরটা আমি দেখলাম, নতুন যে আইজিপি, হি ইজ এ প্রোডাক্ট অফ দ্য রেভলিউশন, বিপ্লবের প্রোডাক্ট। চাকরিতে ছিল না, চাকরি চলে গেছিল, এরপর তাকে ডেকে এনে আইজিপি বানানো হয়েছে। তার স্ত্রী গত পরশুদিন ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা কুখ্যাত সন্ত্রাসী আছে যার নাম হলো আক্তার, যাকে লালন পালন এবং পোষণ করছে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব। মুজিবকে সে মাসে 5 লাখ টাকা দিত, তার ছেলের নামে নাকি একটা বাড়ি বানাইছে। আর এইখানের যে পুলিশের এসি এবং ওসি যে আসে, তাদের মাসিক মাসোয়ারা দেয় এমন কোন আওয়ামী লীগের নেতা নাই যার সাথে ছবি নাই। আপনি যদি দেখেন, আমাকে ভুক্তভোগীরা দিয়েছে, এই দেখেন ওই যে দাঁড়িয়ালা ইন দ্য সার্কেল, পাশে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন। এরপরে আছে আপনি দেখেন এই যে দীপুমণি, এই যে খুকুমণির সাথে দেখেন ওই যে আক্তার, ওই যে সার্কেল করা দেখেন। এরপর দেখেন আছে এই যে ঢাকা উত্তরের মেয়রের সাথে দেখেন। এই ছেলে, আরো অনেক ছবি আছে, আমি সময় ক্ষেপণ করার জন্য সব ছবি দেখাচ্ছি না। এই ছেলে এখন কিভাবে জানি বিএনপি সেজে সে নাকি আবার একটা গুম কমিশনে আবেদন করছে, সে র্যাব কর্তৃক নাকি গুম হয়েছিল। সো এই কিভাবে ভোল পাল্টায়, এবং তাদের এই সিস্টেমটা এত বড় একটা সন্ত্রাসী যে মাটি কাটাতে অনেক অফিসার, অনেক সৈনিক, অনেক নিরীহ মানুষের জমি দখল করে ডিজিএফআই এর কিছু অফিসার এবং পুলিশকে লালন করে মানুষের হেন কোনো অত্যাচার নাই, এমন কোনো দখল নাই, এইরকম একটা সন্ত্রাসী যার নামে কমপক্ষে 10টি মামলা রয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি, কি করে এই বিপ্লবের প্রোডাক্ট আইজিপির ওয়াইফ তার আমন্ত্রণে একটা স্পোর্টস অনুষ্ঠানে যা প্রধান অতিথি হয়েছে? এটা তো অত্যন্ত দুঃখজনক। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আহ্বান জানাবো আইজিপিকে, আপনার ওয়াইফ জনগণের সামনে ক্ষমা চাবে, আপনি 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করবেন, না হলে আপনার পদত্যাগ করা উচিত, না হলে ভুক্তভোগীরা আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে। আপনি যদি না জেনে থাকেন, আপনি এইটাকে এখন আপনি কারেকশন করেন। সো এই ধরনের সন্ত্রাসীরা কিভাবে মিশে যেয়ে এই বিপ্লবের স্পিরিটটাকে আপনার ধ্বংস করছে,
কারণ এই 80% 90% এই স্বৈরাচারের যে দোসর তাদেরকে নিয়ে আপনি এই সন্ত্রাসীদের এই 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 যে জমি খেকো এদেরকে আপনি গ্রেপ্তারও করতে পারছেন না, তাদেরকে বিচারেরও সম্মুখীন করতে পারছেন না। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আইজিপি সাহেবকে ধরিয়ে দিলাম যে এইরকম একটা সন্ত্রাসী দাওয়াতে আপনার ওয়াইফের কখনই আসা হচ্ছিল না, এবং ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেই আইজিপির ওয়াইফকে প্রোটেকশন দিয়েছে। অর্থাৎ ওই ক্যান্টনমেন্ট থানায় এখন যে ওসি আছে তার পকেটে প্রতি মাসে যাচ্ছে 5 থেকে 10 লাখ টাকা যাচ্ছে আমার ধারণা। না হলে যে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, তাকে কেন গ্রেপ্তার করছে না? তো সেই ক্ষেত্রে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, এবং এই ধরনের সন্ত্রাসীরা প্রত্যেকটা পাড়া মহল্লায় মিশে গিয়ে পুলিশকে ম্যানেজ করে, ওই যে আওয়ামী লীগের দোসর পুলিশ যারা হঠাৎ করে অনেকে অতি বিএনপি সেজেছে, এই তাদেরকে ম্যানেজ করে তারা এখন এই আইজিবির ওয়াইফ এই এদেরকে এনে নিজেদের রক্ষার জন্য এই ধরনের প্রোগ্রাম শুরু করে দিচ্ছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমরা আশা করি বড় সন্ত্রাসী তো একটাও ধরতে পারেন নাই, বড় ডেভিল তো একটাও ধরতে পারেন নাই, তারা তো সব পগার পার, সব পালাই গেছে। এই ছোটখাটো এই যে বাটপার, এই যে চুনুপুটি, অন্তত এদেরকে ধরে দেখান যে অপারেশন ডেভিল হার্ট আপনারা সাকসেসফুল করতে পারবেন, এবং সেইটা শুরু হোক এই মাটিকাটা ইসিবি চত্বরের এই সন্ত্রাসী আক্তারকে গ্রেপ্তারের মাধ্যমে। এইটা আপনার প্রোগ্রামের মাধ্যমে জনগণের সামনে এই ইস্যুটা আমি আনলাম, যাতে যাদের দায়িত্ব পুলিশ এবং র্যাব তারা ইমিডিয়েটলি আজকে রাতের ভিতরে এই সন্ত্রাসী আক্তারকে গ্রেপ্তার করে অন্তত মানুষের সামনে দেখাতে পারে যে তারা ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা বড় সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করেছে। ধন্যবাদ।